সাইবার সিকিউরিটি কনসালটেন্ট। আমাদের আজকে শিডিউলটা আপনারা সবাই নোটবুক পেয়েছেন। আমরা এখন টাইমলাইন যেভাবে আছে ওটা নেক্সট 30 মিনিট 10:05 থেকে 10:25 সফট মডার্নাইজেশন এবং থ্রেট হান্টিং এর উপর একটা টেকনিক্যাল প্রেজেন্টেশন করব। শুরুতে আমার ছোট্ট একটা পরিচয়। আমি এসএম রুবাইদ ইসলাম। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2011 সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। তারপরে আমার ক্যারিয়ারটা বেশ ডাইভার্সিফাইড। আমি কিছুদিন টেলিকমিউনিকেশনে ছিলাম, তারপরে আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছে মাইক্রোসফট চায়নাতে জব করার। তারপরে বাংলাদেশে আছি। এটা মোরালেস আমার সার্টিফিকেশন। যেহেতু অনলি 30 মিনিট সময়, সো আমি ডিরেক্ট টপিকে চলে যাই, বেশি সময় না ব্যয় করে। আচ্ছা, সফট মডার্নাইজেশনের কথা যখন আসে তখন সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি আমার মানে কেন আমাকে সফটটাকে মডার্নাইজ করা লাগতেছে, আমার ট্রেডিশনাল সফটের সমস্যাটা কি হচ্ছে। আমি এত টাকা ইনভেস্ট করলাম, আমি সফট ডিপ্লয় করলাম প্রায় 20-30 কোটি টাকা, আমি এখন আবার কেন মডার্নাইজেশনের দিকে যাব, আমার সমস্যাটা কি হচ্ছে। সো এই পয়েন্টটা থেকেই অ্যাকচুয়ালি আসা হচ্ছে কি আমার সফট মডার্নাইজেশনের দরকারটা। তো আমাকে যখন কোনো জায়গায় ডাকা হয় যে ঠিক আছে রুবেল, আমরা এখানে আমাদের এক্সিস্টিং সফট আছে, আমরা এটাকে মডার্নাইজ করতে চাচ্ছি, প্রথম যে কাজটা আমার হয় সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের কাছ থেকে শোনা যে সে কেন চাচ্ছে, তার পেইন পয়েন্টগুলো কি। লিসেনিং ইজ দ্য বেস্ট পার্ট। ফার্স্টে আমাকে খুব ভালোভাবে শুনতে হবে যে তার কি কি সমস্যা হচ্ছে, আবার মানে কি কারণে সে আবার ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কমন যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে কি সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আপনার থাউজেন্ডস অফ অ্যালার্টের নিচে হচ্ছে গিয়ে সে আপনার পড়ে আছে, সে আপনার মানে এত অ্যালার্ট, এত ইস্যু, সে আসলে বুঝতেছে না যে কোনটা আমি দেখবো কোনটা দেখবো না, কি করবো না করবো। আমার মনে হয় আমি বর্তমানে যে এনভায়রনমেন্টে আছি এই এনভায়রনমেন্টটা আমার জন্য সুইটেবল না, এটা একটা জিনিস। তো এই কারণে আমরা প্রথম যে ইস্যুটা পাই সেটা হচ্ছে কি অ্যালার্ট ফ্যাটিগ। আপনার যেটা হচ্ছে কি আমার পুরো রিসোর্সকে বাড়ানোর পরে এই পাইল অফ অ্যালার্টের নিচে, তারপরে হচ্ছে গিয়ে আসে হচ্ছে গিয়ে টুলস স্টাইল আমাদের সফট। আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে সফট নিয়ে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ সফট, আমি বলি যে ইটস আ কনসেপ্ট। অন্য যে কোনো কিছু এই টুল সেই টুল, বাট সফট হচ্ছে কি একটা কনসেপ্ট। আমার কনসেপ্টকে আমি কিভাবে কত সুন্দরভাবে আপনার ড্যাশবোর্ডে এবং ভিজুয়ালাইজ করবো, ইটস অল অ্যাবাউট সফট। সো আমার এখানে মাল্টিপল টুল থাকে। মাল্টিপল টুলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাল্টিপল ভেন্ডরের টুল থাকে। এই টুলগুলোর ভিতরে কমিউনিকেশন, এই টুলগুলো থেকে ডাটা নিয়ে আসা, আবার একটা টুলের সাথে আরেকটা টুলের প্রপার কমিউনিকেশন না হওয়া, এই ইস্যুগুলো আমরা পাই। ফলে হচ্ছে গিয়ে আপনার একটা ডেটা সাইজ ক্রিয়েট হয় যে আমার এই টুল থেকে আমি যেটা পাচ্ছি ওটা থেকে দেখাচ্ছে আর এক রকম। তো আমি কিছু এক্সাম্পল দিব সামনে। তো এই জিনিসটা পাই। আরেকটা হচ্ছে গিয়ে আপনার আমাদের মাইন্ডসেট। আমরা যখন একটা এসআইএম নেই তখন আমাদের মাথার ভিতরে ঢুকে যায় কি যে এসআইএম কখন অ্যালার্ট দেবে, ওইটার এগেইনস্টে আমি কি কাজ করব। সো এই মাইন্ডসেটটা এটা একটা খুব বড় ইস্যু। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে হাই মিন টাইম টু রেসপন্স। যারা আপনার সফটওয়্যার ম্যানেজার হিসেবে থাকে তাদের কাছে এটা খুব বড় একটা কেপিআই এমডিটি। আর তো আপনার এইটা মিন টাইম টু রেসপন্সটা কি, সেটা হচ্ছে গিয়ে আমার একটা ইনভেস্টিগেশন শুরু থেকে রেমিডিয়েশন পর্যন্ত কতটুকু সময় লাগতেছে। সো এইটা এই ইনভেস্টিগেশন স্লো হওয়ার কারণে আপনার দেখা গেছে যে তার এমডিটিআর অনেক বেশি বেড়ে যাচ্ছে। এটাও একটা বড় কারণ হচ্ছে কি আমার রিসোর্স বার্নআউটের, এবং সেটা পরবর্তী গিয়ে আমার পুরো টিমের উপরে এফেক্ট ফেলে। তখন দেখা গেছে যে আমার মানে এতগুলো ভালো ভালো রিসোর্স থাকার পরেও আমাকে ভালো লাগতেছে আমার আরো রিসোর্স লাগবে, এবং অর্গানাইজেশন জিনিসটাকে কোনোভাবেই তখন আর মানতে চায় না যে আমি এতগুলো রিসোর্স দিচ্ছি আবার কেন। আর হচ্ছে গিয়ে আপনার অ্যাডভাইজারি অ্যাডভান্টেজ। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমি যদি সংক্ষেপে একটা জিনিস বলি, যখন একটা ইন্ট্রুডার অথবা একটা হ্যাকার সে 100 বার ট্রাই করে একবার সাকসেসফুল হয়, আর আমাদেরকে ওই 101 বারের ভিতরে মানে তাকে 100 বার রং হলেও একবার রাইট হলেই চলে, বাট উই হ্যাভ টু বি রাইট 101 টাইম। ওই একবার আমরা যদি মিস করে যাচ্ছি দ্যাট ইজ হিজ সাকসেস। সো এই জায়গাটা
যখন ফেল করে তখন হচ্ছে গিয়ে সফট মডারেশনের কথাগুলো আসে। সো মোরালেস আমরা এই জিনিসগুলোকেই পাই। সো এগুলোকে পয়েন্ট করে আমি যখন হচ্ছে গিয়ে সফট মডারেশনের প্ল্যান করি, বা আমি একজন সিকিউরিটি কনসালটেন্ট, আমি হচ্ছে গিয়ে এবার তার নতুন করে মডারাইজ করে সফটওয়্যার ডিজাইন করব, তখন আমি এই চারটা পিলারকে মাথায় রেখে সফটওয়্যার মডারাইজ করি। আমার প্ল্যানগুলোকে কি, সবার আগে আমার যেটা আসে সেটা হচ্ছে পিলার 1 এ আমার আসে হচ্ছে কি ইন্টিগ্রেশন এন্ড অটোমেশন এসওআর। এটা হচ্ছে কি আমার পিলার 1। এটা আসলে মেইন গোলটা হচ্ছে গিয়ে আপনার যে সকল রিপিটেটিভ টাস্ক আছে সেই টাস্কগুলোকে অটোমেশনে নিয়ে আসা। যখন আমি এটাকে ফার্স্ট পিলার হিসেবে দেওয়ার কারণটা কি, যখন আমাকে কেউ কনসালটেন্ট বা যে কোনো কাজে কনসালটেন্ট হিসেবে হায়ার করতেছে, সবচেয়ে ফার্স্ট তাকে আমি চেঞ্জটা দেখাতে পারি ওই জায়গাটাতে। তাকে যখন আমি বেশ কিছু কাজ অটোমেশনে নিয়ে আসতে পারি, তখন তার রিসোর্স অ্যাভেইলেবিলিটি বাড়ে, ফলে সে ভিজুয়ালি দেখতে পারে যে হ্যাঁ ঠিক আছে সে সেটা করছে, সো চেঞ্জ আসছে। সো দ্যাট ইজ ইন মাই কনসিডারেশন দ্যাট ইজ পিলার নাম্বার 1। তারপরে কি আমি চিন্তা করবো, আচ্ছা ঠিক আছে আমি অ্যাডভান্স অ্যানালিসিস এবং এআই এখানে ইন্টিগ্রেট করব। তো আপনার এটার কারণটা কি, সেটা হচ্ছে গিয়ে আমার আসলে আমরা ইউজুয়ালি আমরা হচ্ছে গিয়ে ধরেন ম্যালওয়্যার বা যে কোনো কিছু অ্যানালিসিস ক্ষেত্রে সিগনেচার বেস অ্যানালিসিস করে থাকি। এইটা থেকে তাকে বের করে নিয়ে এসে তাকে হচ্ছে গিয়ে বিহেভিয়ার অ্যানালিসিসের দিকে তাকে নিয়ে যাওয়া। সাধারণত এসএএম এর সাথে আপনার বিহেভিয়ার অ্যানালিসিস থাকে, কিন্তু আমরা যারা কনসালটেন্ট আছি আমরা সাধারণত বলি যে বিহেভিয়ার অ্যানালিসিস ডেভেলপ করবা মিনিমাম 6 মান্থ টু 1 ইয়ারের দিকে গিয়ে, তার আগে না। এটার কারণটা কি আমি সামনে গিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। সো এই কারণে এটাকে পিলার নাম্বার 2 তে রাখা। যদি না থাকে তখন হচ্ছে তাকে এই জায়গা থেকে শুরু করে বিহেভিয়ার অ্যানালিসিসের দিকে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউনিফাইড ভিজিবিলিটি। ইউনিফাইড ভিজিবিলিটি আমি তখন আপনাকে বলছিলাম যে আমার মাল্টিপল টুল আছে, ফলে আমার একটা ডেটা সাইলেন্স ক্রিয়েট হয় যে একটার সাথে প্রপার কমিউনিকেশন না হওয়ার কারণে, অ্যাপ্লিকেশন কমিউনিকেশন না হওয়ার কারণে। সো এই ডেটা সাইলেন্সটাকে ব্রেক করার জন্য হচ্ছে গিয়ে আমার এখানে এক্সডিআর সলিউশন নিয়ে তখন হচ্ছে গিয়ে আমার এক্সডিআর সলিউশন হচ্ছে গিয়ে আমার পিলার নাম্বার 3। এন্ড ফাইনালি হচ্ছে গিয়ে পিলার নাম্বার 4 হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট। এন্ড অফ দ্য ডে হ্যাঁ অ্যাকশনসে মাইন্ডসেটটাকে আগে চেঞ্জ করা যায়, কিন্তু মাইন্ডসেটটাকে আমি আগে চেঞ্জ করতে না করি কেন, কারণ হচ্ছে গিয়ে মাইন্ডসেটের ইমপ্যাক্টটা সাথে সাথে দেখা যায় না। আপনি প্রথমে যখন একটা ইমপ্যাক্ট দেখাতে পারবেন তখন আপনি কাস্টমারকে একটা কনফিডেন্স দিতে পারবেন যে না ও নিশ্চয়ই কিছু একটা করতেছে, সো আমি আনমিথলি। সো এই চারটা পিলারকে মাথায় রেখে আমরা সফট মডারেশনের প্ল্যানটা দিই। আচ্ছা, এইবার আমি যখন সফট মডারেশন জন্য আমি আপনার প্ল্যানটা দেই কাস্টমারকে, তখন হচ্ছে কি আমি জিনিসটাকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশনাল, সেকেন্ড হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল, এবং ফাইনালি হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশনাল। সো ফাউন্ডেশনাল জায়গাতে আমরা কি করি সেটা হচ্ছে গিয়ে দেখা গেছে অধিকাংশ অর্গানাইজেশন গুলাই আপনার আইএসও আপনার এনআইএসটি গাইডলাইন ফলো করে তারা কাজ করে। তো আমরা এখান থেকে বলি যে আচ্ছা ঠিক আছে ফর এসআইএম গো উইথ মাইটার অ্যাডাপ্টিভ ফ্রেমওয়ার্ক। এটা কেন সামনে গিয়ে এক্সপ্লেইন করতেছি যে হোয়াট গিভস ইউ এক্সট্রা অ্যাডভান্টেজ ফলোইং মাইটার ফ্রেমওয়ার্ক। সেকেন্ডলি আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে এন্ডপয়েন্ট এন্ড আইডেন্টিটি ফোকাস হয়ে যাওয়া। সাধারণত আমরা অনেক বেশি নেটওয়ার্ক বেস চিন্তা করি যখন আমরা সফটকে দেখি অথবা আপনার এসআইএম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি, আমাদের মেইন কনসার্নটাই থাকে হচ্ছে গিয়ে আমরা নেটওয়ার্ক বেসড আমরা দেখি। বাট আইডেন্টিটি যে একটা মেজর পার্ট, 90% কেসে আমরা দেখি কাস্টমার এটাকে অ্যাভয়েড করে যায়। এটাকে কিভাবে আসলে আমরা সামনে গিয়ে বলতেছি। ফাইনালি হচ্ছে গিয়ে ফাউন্ডেশনের ভিতরে যেটা বলেছিলাম সোর এবং বেসিক অটোমেশনের দিকে যেতে হবে। এই তিনটা যখন করা হয় তখন হচ্ছে গিয়ে আপনার প্রায় 30 to 40% আমরা দেখেছি কাস্টমারের আপনার ইমপ্রুভমেন্ট হয়েছে এন্ড হি ইজ স্যাটিসফাইড। এরপরে কি আপনি প্ল্যান করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে আর কি করা যায়। আমি আসলে একটা নরমাল উদাহরণ দিই। গত বছর আমার কাছে একটা ফায়ারওয়াল প্রোডাক্ট আসে, আপনার এআই বেস ফায়ারওয়াল। আপনার আমি কোনো অর্গানাইজেশনের নাম মেনশন না করি, মানে ওয়েবের নাম মেনশন না করি,
তারা আসলে আমরা ট্রেডিশনাল ফায়ারওয়ালের কোনো অর্গানাইজেশন নামই তারা না, একটা ডিফারেন্ট অর্গানাইজেশন। আমি বলি এনভিডিয়া আমাদের কাছে রিচ করে তাদের ফায়ারওয়ালটা নিয়ে। সো তাদের ফায়ারওয়ালটা আমি যখন তাদের ব্রোশারটা পড়লাম আমরা অবাক হয়ে গেলাম যে ভাই এটা করছে কি। আমি যদি আমার মাথায় একবার আসলে কি যে আচ্ছা ঠিক আছে এই ফায়ারওয়াল যদি কেউ কেনে তাহলে আসলে তার কিছুই লাগতেছে না, আমার কাছে মনে হলো। তো আমি ওদের কাছে আপনার ট্রায়াল চাইলাম, এনিওয়ে বিভিন্ন কারণে আমি ট্রায়ালটা পাইনি। কিন্তু পরে গিয়ে আমি বুঝতে পারলাম যে উনি মানে ভিতরে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এত মানে এটা যে প্রাইস, এই প্রাইসে একটা কাস্টমারকে এত ইনভেস্ট করে আসলে তার আরওআই কোনোদিন আসবে না। সুতরাং আমি চাইলেই যে কাউকে এই জিনিস রেকমেন্ড করতে পারতেছি না, প্রোডাক্ট যতই ভালো হোক। সো কাস্টমারের আসলে খরচ বাড়ায় রাখবে, আননেসেসারি খরচ এক করে রাখবে। তাকে আপনি কতটুকু স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে, আপনার এই ফাউন্ডেশনাল এই তিনটাতে আপনি যা করেন তারপরে সে বলে দেবে আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে এরপরে করবো। সুতরাং এরপরে আমরা গিয়ে স্ট্রাকচারাল চেঞ্জ জানবো, সেখানে আমরা ক্লাউড সিকিউরিটি অপারেশনস, থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এটা আমরা ইন্ট্রোডিউস করবো। দেখা গেছে যে অধিকাংশ কাস্টমার কাছেই থাকে, কিন্তু আপনার তারা এটাকে আরএসএস ফিডের মতো ইউজ করে। অ্যাটলিস্ট আমি পাইছি কয়েক জায়গায় যে তারা টিপ কিনে রাখছে কিন্তু আরএসএস ফিডের মতো ইউজ করছে। আমি সামনে গিয়ে এটাকে এক্সপ্লেন করতেছি, এখানে খুব বেশি সময় আমি কিছু যাচ্ছি না। এবং হচ্ছে গিয়ে প্রোঅ্যাক্টিভ থ্রেট হান্টিং। সো এই জায়গাতে স্ট্রাকচারাল চেঞ্জ জানতে হবে। এবং ফাইনালি আপনার যে ফাইনাল ট্রান্সফরমেশনে আমার সফটওয়্যার গ্রোথ এন্ড ডেভেলপসটাকে আমার ইন্ট্রোডিউস করতে হবে। এন্ড ফাইনালি ডেটা লেক টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ডেটা লেক নিয়ে আমি সামনে বলবো, এটা খুব মজার একটা জিনিস। কেন এবং কিভাবে কি আমি সামনে গিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, সো ফাউন্ডেশনাল এবং কুইক উইনের ভিতরে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে সোল এবং অটোমেশন নিয়ে আমরা কাজ করব, এন্ডপয়েন্ট এবং আইডেন্টিটি নিয়ে কাজ করব, মাইক্রো অ্যাটাক ফ্রেমওয়ার্কটাকে আমরা নিব। তো আপনার এইটার ক্ষেত্রেও আমি প্রায়োরিটি করে কাজ করা পছন্দ করি, যে আমি সবার আগে প্রায়োরিটি কোনটাকে দিব। তো সবার আগে আমি যেটা প্রায়োরিটি দেবো সেটা হচ্ছে গিয়ে প্রসেস অ্যান্ড পিপলের দিকে। তো আপনার এই ক্ষেত্রে আপনার যেটা বললাম যে আমার রিসোর্সের বার্নআউট কমানোর জন্য এবং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এবং একসাথে আপনি যদি রিসোর্সের বার্নআউট কমান আপনার অটোমেটিক্যালি আপনার অ্যালার্ট ফ্যাটিগ থেকে আপনার বের হয়ে আসাটা অনেক ইজি হবে। কিভাবে আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কি আমার এই বেসিক সোরে এবং অটোমেশনের ক্ষেত্রে আমি কি করব, কেন দরকার আমার, সেটা হচ্ছে গিয়ে এইটা আমার যেটা বললাম যে এটা ইমিডিয়েট এফেক্ট করে। আমি যখন অটোমেশন নিয়ে আসবো তখন হচ্ছে কি আমার ফুল পারফরমেন্সে ইমিডিয়েট এফেক্টটা আমরা পাই এবং এমটিটিআর আপনার কমে যায়। এমটিটিআর আমি আগে বলছি যে মিন টাইম টু রেসপন্স, এটা আমার কমে যাচ্ছে। তো আমার এটার জন্য কি করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমার এই কমন ইনভেস্টিগেশন যেগুলো আছে এটাকে আমার এই ম্যানুয়ালি আমরা যে কাজ করতেছিলাম এই কাজগুলোকে বন্ধ করতে হবে। এবং অটোমেশনের ক্ষেত্রে সবার আগে আমি যেটা করবো, একটা সিম্পল, আমি একেবারে সিম্পল করে রাখার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি আমার টপ 5টা কি 10টা আমি অ্যালার্ট নিব, যেটা আমার সবচেয়ে বেশি আসছে সেটা নিয়ে আমি একটা প্লেবুক ক্রিয়েট করে রেখে দিব। যেটা আমার সবচেয়ে বেশি এরকম 10টা আসছে অ্যালার্ট, সেটা নিয়ে 10টা অটোমেশন ক্রিয়েট করে প্লেবুক ক্রিয়েট করে রেখে দিলে অটোমেটিক্যালি আমার ওই মানে মেজর আসা অ্যালার্টগুলোই আমার হচ্ছে গিয়ে গায়েব হয়ে যাবে। ফলে আমার দেখা গেছে যে আমি পরেরগুলোর জন্য অ্যানালাইসিস করার জন্য অনেক বেশি সময় পাবো। আমরা কিন্তু এখনো আছি, আমি যদিও বলেছিলাম যে অ্যালার্ট বেস আপনার আমার মাইন্ডসেটটা থেকে বের চলে আসতে হবে। আমি বলেছিলাম যে আমার 4টা পিলারের ভিতরে একটা পিলার হচ্ছে মাইন্ডসেটটাকে চেঞ্জ করা। আমরা এসআইএম বা সফটওয়্যার আমরা সাধারণত সবসময় চিন্তা করি কখন আমার অ্যালার্ট আসবে তারপরে গিয়ে আমি কাজ করবো। আমি সামনে এটা নিয়ে বলবো যে এটা আসলে খুব একটা মানে কি বলবো যে একটা লুজ থিঙ্কিং যেটাকে বলে। তো আচ্ছা, আপনার যখন আমি আপনার মেজর অ্যালার্টগুলোকে অটোমেশনে নিয়ে আসছি, ফলে আমার আউটকাম যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে আমার ইনভেস্টিগেশন, আমার আদার জিনিসের ইনভেস্টিগেশনে আমি অনেক বেশি সময় পাচ্ছি। ফলে আপনার টিম ইমিডিয়েট অ্যাকশনটা দেখতে পাচ্ছে, মানে আপনার এটাকে কি বলে এই মানে এফিসিয়েন্সিটা দেখতে পাচ্ছে। তারপরে আমার
প্রায়োরিটি যেটা আসে সেটা হচ্ছে ডেটা ভিজিবিলিটি। আপনার আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার আমাদের অধিকাংশ থিঙ্কিং হচ্ছে গিয়ে নেটওয়ার্ক বেসড। এই থিঙ্কিং এবং মাইন্ডসেটটা থেকে বের হয়ে আসতে হবে। আমরা কম বেশি সবাই আপনার এন্ডপয়েন্ট ম্যানেজমেন্ট সলিউশন ইউজ করি, কিন্তু আমরা যখন দেখি এন্ডপয়েন্টের পার্সপেক্টিভ থেকে আমরা খুবই রেয়ার দেখি, আমরা সাধারণত এই জায়গাটা দেখি না। আর আপনার মোস্ট অফ দ্য অ্যাবিউজ ওই হচ্ছে গিয়ে আপনার আইডেন্টিটি ম্যানেজমেন্ট থেকে। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমার সুযোগ হয়েছে বাংলাদেশের কয়েকটা সাইবার ইনসিডেন্টের সাথে কাজ করার, একেবারে ক্লোজলি কাজ করার। তো আমি অধিকাংশ জায়গায় দেখছি যে ইনসিডেন্টের শুরুটাই হচ্ছে কি ওই আপনার এবিসি আইডেন্টিটি থেকে, এবং এই জিনিসটা কিন্তু একটা বাইরের কনসার্ন দিয়ে নিয়ে এসে ধরা দরকার ছিল না যদি তারা আইডেন্টিটি ম্যানেজমেন্ট বা আইডেন্টিটি পার্সপেক্টিভ থেকে একটা বড় তাদের সলিউশনটাকে চিন্তা করতো। বাট এই জিনিসটাকে আমরা দেখি না। গত বছর আমার টোটাল টপিকটাই ছিল হচ্ছে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। শুধু এই কারণে যে আমরা আসলে ওই আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্টকে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে এবং এনভায়রনমেন্টের দিকে, এনভায়রনমেন্ট সলিউশনের দিকে তাকাতে হবে। তো এখানে আমার যেটা বলেছি যে আমাকে যেটাকে স্টপ করতে হবে সেটা হচ্ছে আমার সোলি নেটওয়ার্ক ডাটা দিকে আমার কনসেন্ট্রেশন কমায় দিয়ে আমার অনেক বেশি ইডিআর, তারপরে হচ্ছে গিয়ে আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট ব্লক, ধরেন আমার অ্যাজুর থাকুক, কোডটা থাকুক, অথবা আমার যে কোনো আইডেন্টিটি প্রোভাইডার থাকুক, তার লক্ষ্য আমার যদি এগুলো থাকে তাহলে তার লক্ষ্যগুলো থেকে আমার অনেক বেশি দেখতে হবে। আমাদের মাইন্ডসেটটাকে এভাবে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো এটা কি হবে সেটা হচ্ছে গিয়ে আপনার টিমের ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি অনেক বেশি বাড়বে। ফলে আপনার এর আগেরবার মানে ফার্স্ট প্রায়োরিটি যেটা হয়েছে, কাস্টমার ইজ হ্যাপি যে তার রিসোর্স এখন বেশি সময় পাচ্ছে, তার অনেক অ্যালার্ট কমে গেছে এবং সে আরো কিছু জিনিস অ্যানালাইসিস করা বা অন্য কোনো কাজ করার জন্য তার হাতে এখন সময় আসছে। ফার্স্ট টাইম তাকে সময় ম্যানেজ করে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে তার টিমের ভিতরে আমি ডিটেকশন ক্যাপাবিলিটি বাড়াই দিলাম। সো নাও সে আপনার উপরে আরো বেশি কনফিডেন্স পাবে। সো এই প্রায়োরিটির পরে আমি যাবো হচ্ছে গিয়ে, তারপরে হচ্ছে গিয়ে তাকে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, লেটস চেঞ্জ আওয়ার মাইন্ডসেট এন্ড গো টু মাইক্রো অ্যাটাক ফ্রেমওয়ার্ক। তো আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় হচ্ছে গিয়ে ডিটেকশন বেসড ভালনারেবিলিটি গুলোর দিকে তাকিয়ে আছি। ঠিক আছে, আমার এই ভালনারেবিলিটি আসছে, এরপর সিভি আছে, সুতরাং আমরা এটা নিয়ে কাজ করব, আমরা এটা নিয়ে কাজ করব। আমাদের সাধারণত মাইন্ডসেটটা এই জায়গাটা আটকায় থাকে। সো এই জায়গা থেকে বের হয়ে আমাদের আসলে অনেক বেশি আমি কি বলবো যে আপনার থ্রেট হান্টিং এর দিকে তাকাইতে হবে এবং হচ্ছে কি আমার অ্যাটাক ম্যাপের দিকে তাকাইতে হবে যে হ্যাঁ আমার কোন জায়গাগুলোতে আমার অ্যাটাক আমার হচ্ছে কি সার্ভিস গ্যাপ আছে সেইগুলোতে আমরা তাকাবো। এবং আমরা আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কি আপনার অ্যাটাক সার্ভিস রিডাকশন। আচ্ছা এই জায়গাটাতে তাকাবো। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি আগাই। তো আমার এই মাইন্ডসেটটাকে আমি চেঞ্জ করবো। তারপরে আমি যেটা আসবো সেটা হচ্ছে কি আমি যখন ফাউন্ডেশনাল দিকটা চেঞ্জ শেষ, এরপরে হচ্ছে কি আমি স্ট্রাকচারাল চেঞ্জ আনবো, যেটা আমার হচ্ছে কি সেকেন্ড অ্যাপ্রোচ। তো এই জায়গাটাতে আমি নতুন একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে কি যখন আমরা এসআইএম বা আপনার স্টকের আর অন্যান্য কম্পোনেন্ট ডিপ্লয় করতেছি, উই গো উইথ আপনার VM, forget VM, this is 2025, go with OpenShift। OpenShift কি আমি জানি, এখানে সবাই আমরা মোরালেস জানি, তারপরেও আমি দুটো কথা আপনার OpenShift কি জিনিস আমি জাস্ট বলে রাখি যে আমি যদি এখন নর্মালি উদাহরণটা দেই। আচ্ছা আমি আপনার OpenShift-এর আপনার বলি। আচ্ছা হ্যাঁ, OpenShift জিনিসটা কি, VM এবং OpenShift-এর ভিতরে ডিফারেন্সটা কি। ধরেন আমি রাস্তায় গাড়ি চলতেছে, আমি সবসময় উদাহরণ দেওয়ার সময় একবারে বাচ্চাদের মতো উদাহরণ দিতে পছন্দ করি, কারণ আমি ওভাবে বুঝি, ওভাবেই বুঝাতে পছন্দ করি। আমার ভিএম হচ্ছে গিয়ে রাস্তায় চলা এক একটা গাড়ি, সেই মানে এক একটা গাড়ির ভিতরে কি থাকছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেহিকল, তার ভিতরে আপনার ইঞ্জিন, এসি সবকিছুই আছে। এক একটা ভিএম হচ্ছে এক একটা গাড়ি। আর OpenShift এনভায়রনমেন্টটা
হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ কুবারনেটিস এনভায়রনমেন্ট। এই জিনিসটা যদি আমি উদাহরণ দিই তাহলে হচ্ছে গিয়ে আপনার একটা রাস্তায় চলা গাড়ি থাকবে, ট্রাম থাকবে, রেল থাকবে, সবকিছু হচ্ছে গিয়ে তার আপনার থাকবে। এর ভিতরে হচ্ছে গিয়ে আপনার আচ্ছা আপনার এই রাস্তায় গাড়ি থাকবে, তারপর হচ্ছে ট্রাম থাকবে, এগুলো হচ্ছে আমার কন্টেইনার পথ। গাড়িগুলো যে রাস্তার ভিতরে চলতেছে সেটা হচ্ছে গিয়ে আমার ক্লাস্টার, আর এই যে পুরো ট্রাফিক সিস্টেমটা এইটা হচ্ছে গিয়ে আমার এই কুবারনেটিস আপনার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট বা ওপেনশাফট এনভায়রনমেন্ট। এইটা হচ্ছে গিয়ে ওপেনশাফট এনভায়রনমেন্ট। শুরুতে মনে হচ্ছে ভাই ভিএম থেকে তো আমি অনেক বেশি কমপ্লেক্সে চলে আসলাম, বাট ট্রাস্ট মি দিস উইল মেক ইউর লাইফ ইজি। একটা ভিএম প্রিপেয়ার করতে আমার কতক্ষণ লাগে, আমি জাস্ট ট্রেডিশনাল এবং ওপেনশাফট এনভায়রনমেন্টের একটা ছোট্ট করে আমি কম্পারিজন দিছি। সেটা হচ্ছে গিয়ে আমার একটা ভিএম বুট টাইম লাগে হচ্ছে গিয়ে কয়েক মিনিট, আর এখানে কয়েক মিলি সেকেন্ড আমার লাগে। তারপর হচ্ছে গিয়ে আমার এই আপনার ভিএম এর ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে আমি যখন ভিএম দিয়ে এনভায়রনমেন্ট ডিফাইন করি তখন আমার লোড ব্যালেন্সার লাগে, আর হচ্ছে গিয়ে আমার ওপেনশাফট এনভায়রনমেন্টে বিল্ডিং আমার স্কেলেবিলিটি থাকে। আবার এখানে আবার এই ধরনের কোনো সলিউশন নিয়ে আসা লাগে না। আচ্ছা এই যে আপনার সময় কম আছে, আমি সামনের দিকে আগেই ওপেনশাফট নিয়ে আমি যেটা বলছিলাম যে আপনারা জানেন, তারপর আমি অল্প কিছু কথা লিখে দিয়েছিলাম। সো এটা হচ্ছে ট্রেডিশনাল ভিএম এবং ওপেনশাফট এনভায়রনমেন্টের জন্য সুবিধা। এবং আপনার একটা ভিএম প্রিপেয়ার করতে মিনিমাম আপনার 1 ঘন্টা লাগবে। সেটা হচ্ছে কি আপনি ওপেনশাফটে আসলে একটা কন্টেইনার এনভায়রনমেন্ট করতে ইটস অল অ্যাবাউট ফিউ সেকেন্ডস, 30 সেকেন্ড ম্যাক্স। তো এরপর হচ্ছে কি আমার সেকেন্ড প্রায়োরিটিতে থাকবে হচ্ছে গিয়ে আপনার ফর্মালাইজ থ্রেড এন্ড হান্টিং প্রোগ্রাম। এটাতে হচ্ছে গিয়ে আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে আপনার আমরা ফার্স্টই বলেছিলাম যে আমার থিংকিং এই অ্যালার্ট বেস থেকে এটা থেকে আমার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। আমার এই জায়গা থেকে চেঞ্জ করে আমার প্রোঅ্যাক্টিভ থ্রেড হান্টিং এ আমার তাকাতে হবে। কবে আমার ফোনে রিং বাজবে তারপরে আমি ফোন ধরবো, এই মাইন্ডসেট থেকে যখন আপনি চিন্তা করবেন একদিন ফোন চলে আসবে, আপনি মিস করবেন, সর্বনাশ হয়ে যাবে। সো আমার মাইন্ডসেটটাকে এখান থেকে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। প্রায়োরিটি 3 তে আমার যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার থ্রেড ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম টিপ। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আমার অধিকাংশ অর্গানাইজেশন টিপ যেটা রাখে, টিপ দিয়ে করে কি আইএস ফিডের মতো বানায় রাখে। সেখান থেকে হচ্ছে কি পিডিএফ টেমপ্লেট নামায় আমার সুন্দর মতো করে আমি একটা পিডিএফ বানায় এক জায়গায় ফাইল আফটার ফাইল করে রেখে দিই। মানে দিস ইজ অ্যাবসার্ড। যাই হোক আমি সামনের দিকে আগে, তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে কি টিপের ডেটাকে ওয়াইসি থ্রুতে আপনার এসওআর এর সাথে ইন্টিগ্রেট করা। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা লং টার্ম গোল, যেটা ফাইনাল গোল আমাদের, সেই জায়গাতে আমরা চিন্তা করি। তো এই জায়গাতে আমার ডেটা লেক নিয়ে আমাদের ইটস টাইম টু থিংক অ্যাবাউট ডেটা লেক। ডেটা লেক জিনিসটা কি, সেটা হচ্ছে কি আমার এসআইএম এর সাথে বা আমার স্টকের ডাটা আমরা কেউ 90 ডেজ এর বেশি রাখতে পারি না। কেন ভাই, এত ডেটা, এত স্টোরেজ, আমার খরচ দিতে আমি পাগল হয়ে যাবো। দ্যাটস ওয়্যার কামস ডেটা লেক টেকনোলজি। ডেটা লেক টেকনোলজি খুব ইজিলি অ্যাচিভ করা যায়, এটা আনবিলিভেবল ইজি ভাবে অ্যাচিভ করা যায়। আমরা আসলে কিভাবে অ্যাচিভ করা যায় সেটাকে আমরা আমি খুব দ্রুত আমি বুঝালাম। স্ট্রাকচার বানাইছিলাম কিন্তু এটা কোনো এক্সপ্লেন করার অতটা সময় নেই। আমি জাস্ট আপনার আমাদের মাইন্ডসেটটা কি করতে হবে সেটা হচ্ছে কি আমরা হটটা কোল্ডটা টেকনোলজিতে চলে যাবো। আমার হচ্ছে কি এসআইএম এর ডেটা, লাস্ট 90 ডেজের ডেটা আমি হটটারে রাখবো এবং বাকি ডেটা হচ্ছে কি আমার কোল্ডটারে আমি নিয়ে যাবো। ফলে এতে কি হবে, আগে আমি 90 ডেজের বেশি ডেটা দেখতে পারতাম না, এখন হচ্ছে কি আমার অ্যাডভান্স অ্যানালিসিসের জন্য আমার 3 বছরের ডেটা দরকার, আই হ্যাভ দ্যাট। এবং কোল্ডটারে যখন ডেটা যাবে তখন হচ্ছে কি কস্টিং আনবিলিভেবল রকম কমে আসবে। ফলে আমি একটা ওয়াইড রেঞ্জের ভিউ পাবো। সো এই টেকনোলজিটা আমাকে আসতে হবে। এটা আপনার যদি আমরা ক্লাউড সলিউশনের ক্ষেত্রে চিন্তা করি, যারা এডব্লিউএস নিয়ে চিন্তা করছেন তারা আপনার S3 বাকেট দিয়ে আপনারা এটা অ্যাচিভ করতে পারেন। সো মোরালেস এটা। এন্ড ফাইনালি এটা কি বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে যে আমার কস্ট অপটিমাইজ হয়ে যাবে। যে আমি আগে চিন্তা করছিলাম যে আমার ভাই এত খরচ, আপনার যেটা কে যখন আপনি আসবেন কোল্ডটারে আসবেন খরচ খুবই 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 মিনিমাল। তারপর হচ্ছে গিয়ে আপনার আনলিমিটেড ডেটা রিটেনশন, ফলে হচ্ছে গিয়ে আমি অনেক বেশি হচ্ছে ডেটা রিটেন করতে পারবো এবং আমার EDR, XDR এর
ক্যাপাবিলিটি অনেক বাড়বে। আমি আজকে আর ইডিআর, এক্সডিআর এবং এসওআর এর ভিতরে পার্থক্য নিয়ে আমি বলবো না। এবং হচ্ছে কি অ্যাডভান্স অ্যানালিসিসের ক্ষেত্রে আমার যখন এর আগে যে সমস্যাটা ছিল যে আমার ডেটা নেই, সেই জিনিসটা এখন আর নাই এবং ডেটা ফ্লেক্সিবিলিটি আসতেছে। থ্যাংক ইউ, এটুকুই ছিল আজকে আমার। আসসালামু আলাইকুম, দেলোয়ার হোসেন, বিজনেস সলিউশন থেকে। সেটা ছিল এক্সকিউজ মি মাইক্রো আমার কোশ্চেনটা ছিল আপনি এখানে অ্যানালাইসিস এবং এর ক্ষেত্রে এআই ইউজটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্মে আমরা সিমের ক্ষেত্রে যে প্রিভেনশনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের থ্রেট প্রিভেনশনের ক্ষেত্রে কি এআইটা কিভাবে ইউজ করতে হবে এটা একটু যদি বলতেন। আচ্ছা, আপনার ওপেন সোর্স ইন্টেলিজেন্স আপনি ইউজ করতে চাচ্ছেন? হ্যাঁ, অনেক ভালো ভালো আপনার সলিউশন আছে। যেরকম আপনার আমার এই মুহূর্তে যদি আমি একটা নাম বলি ওপেন সোর্স আপনার থ্রেট হান্টিং এর জন্য, আমি নামটা মাথায় আসছে না, ব্যাটিং নেমস, আমি আপনাকে নাম দিয়ে দিব না। ওপেন সোর্স অনেক সলিউশন আছে, আমি আপনাকে নাম দিয়ে দিতে পারবো। আমি সরি, নামটা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ শেয়ার। আচ্ছা, আমি আপনার এই অ্যানসারটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাকে শেয়ার করব। আমার প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনেও আছে নামটা লেখা, আমি আসলে ভুলে গেছি। আমার নাম একটু আর কোনো প্রশ্ন? নাম বাদে জিজ্ঞাসা করবেন। প্লিজ মাইক্রোফোনটা বলুন। আপনি যে মডেলের টেকনিকটা দিচ্ছেন ম্যানেজমেন্ট মেথড এক্সেপ্ট যে তোমার তো কোনো মানে রোড ম্যাপ নাই বা তোমার ফ্রেমওয়ার্ক নাই, যে এটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে। কারণ প্রত্যেকটা জিনিস আপনি দেখাচ্ছেন যে সাম কস্ট ইনভলভ আছে, প্রোগ্রামিং আছে, আছে। তো আপনি সাকসেস রেটটা ম্যানেজমেন্টকে কমিউনিকেট করবেন কি করে, যেটা কিনা আপনার ম্যানেজমেন্টকে কনফিডেন্ট দিবে যে আমি ফার্দার এই জায়গাটাতে ভাইয়া আপনার দুটো জিনিস আপনাকে মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে কি ভাইয়া, আপনার আমাকে অবশ্যই কাস্টমারকে আরওআইটা ক্যালকুলেট করে দেওয়া লাগবে। আরওআইটা আমি তখন দেব, আমি আগে দিব না। আমার ফার্স্টেই আমি কস্ট ইনভলভনেস বা এসওআর এ আমি যাওয়ার আগে আমার যদি ইডিআর এবং এক্সডিআর সলিউশন থাকে, আমি সবার আগে এক্সডিআর এবং আপনার আমি ফার্স্টেই বলছি যে আপনাকে ইডিআর এবং এক্সডিআর এ আসতে হবে। আপনার এই জায়গা থেকে চেঞ্জ হয়ে আসতে হবে, আপনার নেটওয়ার্ক বেস থেকে শুরু করে এই জায়গাটাতে আসতে হবে। আপনি যখন এক্সডিআর এ যাচ্ছেন তখন আপনি আলটিমেটলি অটোমেশনে যাচ্ছেন এবং অ্যাটাক সারফেস রিডাকশন টেকনোলজিতে আপনাকে যেতে হবে। এটা তারপরে কি আপনি কস্টের ক্ষেত্রে যান। ফার্স্টেই কিন্তু আমি আপনার স্ট্রাকচারাল চেঞ্জে যাচ্ছি না, সবার আগে আমি আপনাকে চেঞ্জ করতে বলছি আপনার মাইন্ডসেট এবং আপনার কিছু অটোমেশন। সেটা আপনি এক্সডিআর দিয়ে করেন, কোনো সমস্যা নেই। আপনি যখন অটোমেশন করতেছেন তখন আলটিমেটলি আপনার রিসোর্সের বার্ন আউট কমতেছে এবং আপনি নিজে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার রিসোর্স অনেক বেশি সময় পাচ্ছে। তারপরে গিয়ে আপনি কি করবেন না করবেন, কোথায় ইনভেস্ট করবেন, সেটা তো অনেক পরে আসতেছে। আপনার এক্সডিআর যদি থাকে সেক্ষেত্রে আপনার আগে ওএসআর যাওয়ার দরকার নেই। এক্সডিআর ইজ কোয়াইট গুড এনাফ। ইডিআর এক্সডিআর তো বলেছেন, টাকাটা কি বলতাম, এখন আবার ম্যানেজড এক্সডিআরও বলা হয়। সো সবগুলো সলিউশন কোএক্সিস্টও করছে। স্পেসিফিক্যালি কোনো পার্থক্য আছে কিনা পরে আইডিয়াগুলোর ভিতরে এটা যদি একটু। আচ্ছা, এক্সডিআর এবং আপনার ইয়ার ক্ষেত্রে এসওআর এর ক্ষেত্রে না, ইপিপি, ইডিআর, এক্সডিআর, ম্যানেজড এক্সডিআর, আচ্ছা এর ভিতরে পার্থক্য কোথায়? আচ্ছা, আপনার ইডিআর হচ্ছে কি এন্ডপয়েন্ট ডিটেকশন এন্ড রেসপন্স। আপনার ইডিআর সাধারণত পলিসিগুলো ডিফাইন করা থাকে যে এটা হলে এটা হবে, আমার এই জিনিসটা একেবারে প্রিটি মাচ বেসিক। এক্সডিআর এর ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট, আপনাকে প্লেবুক ডিফাইন করতে হবে। সেটা হচ্ছে কি হলে কি হবে আপনি ডিফাইন করবেন। আপনার এক্সডিআর এর ক্ষেত্রে এই জিনিসটা আপনার এরপরে হচ্ছে কি আপনি যেটা বলছিলেন যে ম্যানেজ এক্সডিআর এর ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমার এক্সডিআর এর ক্ষেত্রে সাধারণত এক্সডিআর এর আমি এই জিনিসটা একটু অ্যাড করি, দরকার আছে বলতেছি। সেটা হচ্ছে গিয়ে এসওআর এবং এক্সডিআর এর ভিতরে অনেক বড় একটা ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার এক্সডিআর দিয়ে আমরা অ্যাটাক সারফেস রিডাকশন রুলগুলোকে পাই, যেটা আমরা এসওআর এর ভিতরে পাই না। তো আপনার অ্যাটাক সারফেস রিডাকশন রুলগুলো যখন আমার শর্টেজ থাকে তখন আমার হচ্ছে কি আমার ম্যানেজ এক্সডিআর এর দিকে আমাকে যেতে হয়। তখন আমার ট্র্যাডিশনাল কনভেনশনাল এক্সডিআর দিয়ে আমার
হচ্ছে না, তখন আমি ম্যানেজারিয়ালের দিকে আমি যেতে চাই। সুতরাং আমার এই জিনিসটা আসা হচ্ছে যে আমার পলিসির ক্ষেত্রে যে হ্যাঁ আমার এমন কিছু পলিসি দরকার যেটা আমি I don't have much, তখন আমরা ম্যানেজারিয়ালের ক্ষেত্রে যাই। These are more or less basic difference. আমি যদি বটম লাইনে আমি অটোমেশন প্লেবুক আপনি হ্যাঁ সেলফ প্লেবুক আছে। আমার পলিসি যখন শর্ট করতেছে তখন আমি মানে আমার হচ্ছে কি যখন আমি কোয়েরিগুলো আমার তো আসলে অ্যাডভান্স হান্ডিংয়ের জন্য আমার কি সলভ আউট কোয়েরি, রাইট? এই জায়গাটাতেই আপনার ম্যানেজার জিয়া আমার কাজ করে। না হ্যাঁ এটা নিয়ে এই জন্যই আমি এটা নিয়ে কোনো এটা নিয়ে আমি কথা বললাম। আচ্ছা, আমি আলাদা বলছিলাম। সো আসলে বর্তমানে যে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এখন বর্তমানে, সো ম্যাক্সিমাম কোম্পানি আসলে মিড লেভেল ছোট লেভেলের কোম্পানিগুলো আছে যারা কিনা একদম বেসিক লেভেলের একটা সফট থাকা লাগে এবং তাদের সাপোর্ট পার্সোনাল যারা আছে তারা এটা যাতে মেনটেন করতে পারে। এই ধরনের সফট ডেভেলপ করার জন্য ধরেন 500 এমপ্লয়ি থাকতে পারে। তো ওই ক্ষেত্রে কি কি টুলস আমার জানা প্রয়োজন এবং কি কি টুলস আমার ডেভেলপ করা প্রয়োজন? আচ্ছা, সবার আগে আমি এই জিনিসটা আমি বলি, যে সকল অর্গানাইজেশন সফট নিয়ে চিন্তা করতেছেন, আমার ফার্স্ট রেকমেন্ডেশন হচ্ছে গিয়ে গো উইথ ওপেন সোর্স সলিউশন। আপনার মার্কেটে অনেক ভালো ভালো ওপেন সোর্স সলিউশন আছে যেটা দিয়ে আপনি আপনার টিমটাকে রেডি করতে পারবেন। আপনি আগেই এত টাকা ইনভেস্ট করার আগে আপনার আগে টিমের ভিতরে মানে সফট হচ্ছে কি আমি ফার্স্টেই বলছি সফট ইজ এ কনসেপ্ট। আপনি আপনার কনসেপ্ট যত সুন্দর করতে পারবেন তত ভালো আপনি আউটপুট পাবেন। আদারওয়াইজ আপনি এরকম মনে করেন 15-20 টাকা ইনভেস্ট করে বসে থাকবেন, তারপরে আপনার ম্যানেজমেন্ট বলবে আমি এত টাকা ইনভেস্ট করলাম কিসে। সো ওই জায়গাগুলোতে ইমপ্রুভ করার জন্য আপনার ওপেন সোর্স সলিউশন আছে, ওই তো ওপেন সোর্স সলিউশন ফার্স্ট আপনার ছোট ছোট ভিএম নিয়ে আপনার ফার্স্টে ঠিক আছে আমি ইসে যেতে পারতেছি না, আমি ওপেন সাথে যেতে পারতেছি না, বাট আমাকে ওই জায়গাটাতে যাওয়ার জন্য কি কি করতে হবে ওপেন সোর্স গিভ ইউ এভরিথিং। সো আপনি যখন কনফিডেন্ট দেন গো উইথ সাম পেইড সলিউশন ধীরে 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 ধীরে। আমার মনে হয় আপনি এটাই জানতে চাচ্ছেন, রাইট? আর নামের ক্ষেত্রে আপনি যদি বলেন সেটা হচ্ছে কি ওই যে বললাম যে আপনার কনসেপ্টে কি কি আছে। আপনি যদি ফায়ারওয়াল চান আপনার ওপেন সোর্স ফায়ারওয়াল আছে। আপনি যেরকম আপনি আমি যদি এখন এসএম এর ক্ষেত্রে বলি আপনার ওয়াজও আছে, মার্কেটে কোয়াইট বলি এটা রিসোর্সটা অ্যাভেলেবল, ইউজ করেন, কোনো সমস্যা নেই। আপনার নিজের আইডিয়া বেড়ে যাবে যে আচ্ছা ঠিক আছে আমার সাথে আসলে আসলে কি আমি যখন ফাইনাল সাথে আসবো তখন আসলে আমার কি কি লাগবে। থ্যাংক ইউ রুবেল থেকে। আমি অনুরোধ করছি আমাদের সংগঠনের প্রেসিডেন্ট জুবাইর ভাই এবং কিএস কানিক ভাইকে মঞ্চে আসার জন্য।